নমস্কার বন্ধুরা, অন্য দিনের মতো আজকেও গুড ইভিনিং। অ্যাকচুয়ালি আমাকে তো অনেকেই চিনে ফেলেছেন হয়তো, আর আগে অনেকেই বেশি চিনতেন। আমি একটু চেষ্টা করছি যে যারা চাকরি পরীক্ষার জন্য, যারা অ্যাসপিরেন্ট বিভিন্ন চাকরির, যেরকম হয় ইট মেবি এসএসসি স্টাফ সিলেকশন কমিশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, মেবি ইউপিএসসি, এনি এক্সাম হতে পারে, ডব্লিউবিসিএস এর এক্সাম, এবং সেখানে প্রত্যেকটা জায়গায় ডব্লিউবিসিএস আপনি 200 মার্কস মেনে অ্যাভয়েড করতে পারবেন না, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবার প্রশ্নের জায়গাটা আমি আসছি, জায়গাটা হচ্ছে যে আর একটা কথা বলছি, যে যেটা আমি রোজ বলি, যে আপনারা ডব্লিউবিসিএসে যদি আসতে চান বা কোনো চাকরি পরীক্ষায় আসতে চান, তাহলে সবার আগে ঢোকার চেষ্টা করুন। গ্রাজুয়েশন দিচ্ছেন থার্ড ইয়ারে, তখন প্রিপারেশন নিন। পরের বছর যদি আপনি ঢুকতে পারেন, তাহলে আপনার কেরিয়ার হবে সবার ওপরে। আর আপনি 8 বছর ঘষতে 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 8-10 বছর পরে যখন 32 বছরে ডব্লিউবিসিএস পাবেন, তার কোনো মানেই হয় না। তার কারণ ওই পর্যায়ে গিয়ে ওই 26-27 বছরের যে কেরিয়ার হয় ডব্লিউবিসিএসের, সেটা 38 বছরের কেরিয়ারে তার থেকে অনেক উপরে কেরিয়ার হয়। এবং আপনি যতই হন না কেন, 32 বছর বয়স আপনার হোক না কেন, আপনাকে কিন্তু যে 23 বছরের ছেলেটি পরের বার, মানে আগের বার ডব্লিউবিসিএস পেয়েছিল, তাকে তো স্যার বলতেই হবে। আপনার থেকে বড় হলে স্যার বলতে অসুবিধা হতো না, কিন্তু আপনার থেকে ছেলে বড় হলে তাকে বলতেই হবে। এবং তার আগেরও ব্যাচ, একদম 7 ব্যাচ আগে আপনি 32 বছরে ঢুকলেন, আর 7 ব্যাচ 10 ব্যাচ আগেও যদি একটা ছেলে 24 বছরে ঢুকতে পারে, তো আপনার থেকে সে 10 বছরের ছোট, স্টিল ইউ হ্যাভ টু কল হিম স্যার। আপনি তার সাবঅর্ডিনেট থাকবেন সব। সেই জন্যে যে যেখানে আছেন, যে বয়সে আছেন, চেষ্টা করুন, যারা গ্রাজুয়েশন পরীক্ষা দিচ্ছেন তারা চেষ্টা করুন এখন থেকেই একটা টাইম স্পেয়ার করে মানে চাকরি পড়াশোনা শুরু করতে, বা ডব্লিউবিসিএস পাওয়ার জন্য পড়াশোনা শুরু করতে। যদি আপনার বয়স 24-25 হয়ে গিয়ে থাকে, এখন তো কিছু করার নেই, তাহলে আপনি সেখান থেকেই শুরু করুন। যদি আপনার 27-28 বছর বয়স থেকে শুরু হয়ে থাকে, তাহলে সেখান থেকেই শুরু করুন। আমার বলার অর্থ হচ্ছে এই, আমি কেরিয়ার গ্রাফটা বললাম, আর কিছুই না। এখানে আমি 22 বছর 23 বছর বয়স থেকে চাকরি করছি, অর্থাৎ আমার ক্ষেত্রে ওটার কোনো মানে আমি ওই প্রবলেমের মধ্যে নেই, ঠিক আছে। যে আমার বয়স 32 আমি ঢুকেছি, আমার 28 বছরের পুরো মানে পুরো কেরিয়ার, ঠিক আছে। এবার ডব্লিউবিসিএস বা অন্য কোনো পরীক্ষায় পেতে গেলে আপনাদেরকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনি অ্যাভয়েড করতে পারবেন না কোনো অবস্থাতেই। কেন অ্যাভয়েড করতে পারবেন না? ডব্লিউবিসিএসে 200 মার্কস ইজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইউপিএসসি আইএস পরীক্ষা যেটা, সেটার 200 মার্কস সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি ইউপিএসসি যে কোনো পরীক্ষায় যাবেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে অনেক প্রশ্ন আসবে। আবার আপনি ডব্লিউবিসিএসে যান, সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো 200 আছে। কিন্তু এমন কিছু কিছু লোক দেখবেন, যারা কোনোভাবে ডব্লিউবিসিএস পেয়েছে, ঘষতে ঘষতে 10-12 বছর পরে, 32 বছর পরে, তারা বিভিন্ন রকমের আপনাদের ডাইভার্ট করছে। ডাইভার্ট করার ব্যাপার হচ্ছে, কখনো দেখাচ্ছে যে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ সার্ভিস খুব বড় না, অন্য সার্ভিসকে আপনি অসম্মান করতে পারেন না। আপনি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পেয়েছে মানে এই গ্রুপে, ডব্লিউবিসিএস এই গ্রুপে আর যারা আছে, বা বি গ্রুপ একই স্ট্যান্ডার্ডের, তাদেরকে আপনি অসম্মান করতে পারেন না। হ্যাঁ, হতে পারে আমাদের চাকরির ফিল্ড আলাদা, আমরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেটর, তারা একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টেই কাজ করবে। যেমন সেল ট্যাক্সের যারা রেভিনিউ সার্ভিস করবে, তারা জিএসটির ব্যাপারেই কাজ করবে, এবং তাদের ওপরে হয়তো একজন ডব্লিউবিসিএস আইসি অফিসারই বসবে ডিপার্টমেন্টের, তাদের সবার ওপরে। কিন্তু ইট ডাজ নট মিন যে আমি আমার লাইসেন্স হয়ে যাচ্ছে, আমি অন্য সার্ভিসকে ছোটো করবো। সেই জন্যে ডব্লিউবিসিএসের সমস্ত পোস্ট, সমস্ত সার্ভিস ইম্পর্টেন্ট। এবার আমরা আসল ব্যাপারে ঢুকে যাচ্ছি, যেটা আমি আলোচনা করবো আজকে আমরা, সেটা হচ্ছে গত 2 শতাব্দী ধরে, এই শতাব্দী এবং তার আগের শতাব্দী নিয়ে বিজ্ঞানীদের যদি খুব বেশি কৌতূহল থাকে, সেটা হচ্ছে এই 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 জিনিসটার উপরে। এই ব্ল্যাক হোল, একটা বিন্দু, মটর দানা বলতে পারেন। এবার এই ব্ল্যাক হোল কি এবং কিভাবে সৃষ্টি হয়, সেটা বোঝার আগে আমাদের কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে, তবেই সেটা বোঝা যাবে। দেখুন, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক হোল কোনো কিছু দেখা যায় না। এই যে এটা আপনি কোনো অবস্থাতেই দেখুন, এটা ব্ল্যাক যে পয়েন্ট, এটা আপনি দেখতে পারবেন না। যদি ব্ল্যাক হয়, এত ব্ল্যাক যে ওর থেকে আলো পর্যন্ত বেরোতে পারে না, এবং এর মধ্যে টাইম অ্যান্ড স্পেসের কোনো ডাইমেনশন নেই। এটা কত টাইম, মানে টাইমের কোনো ডাইমেনশন নেই। মানে ডাইমেনশন 10 রকমের, আর 9 রকমের ডাইমেনশন হয়।
আপনি যদি আর্টসের ছেলে হন তাহলে আপনি এইটুকুনো জানলেই সব যথেষ্ট, 9 রকমের ডাইমেনশন হয়। আর ব্ল্যাক হোল সম্বন্ধে জানতে গেলে এটাই বলতে হবে যে ব্ল্যাক হোল সম্বন্ধে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সেটাকে একটা বিন্দুতে সমস্ত কিছু চলে আসাকে বলে, একটা পুরো ইউনিভার্সকে একটা বিন্দুতে, একটা পুরো মানে গ্যালাক্সিকে একটা বিন্দুতে থেকে চলে আসাকে বলে, বা একটা বড় তারাকে একটা জায়গায়, একটা সিঙ্গুলার জায়গায় তৈরি আসাকে বলে, সেটাকে হচ্ছে ব্ল্যাক হোল বলে। এটা চোখে দেখা যায় না, একে আমরা সিঙ্গুলারিটি বলি। সিঙ্গুলারিটি অর্থাৎ সিঙ্গুলারিটির দুটো পর্যায়ে আমরা থিওরি শুনে থাকি। সেটা কি? সিঙ্গুলারিটি হচ্ছে যে একটা মানে ব্ল্যাক হোলের যেরকম তৈরি হয় সেটা সিঙ্গুলারিটি, তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা যা বলছি, হয়তো এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডই সেই সিঙ্গুলারিটি থেকেই তৈরি হয়েছে। অর্থাৎ একটা মানে এটা এসছে, এটা এর পরবর্তীকালে আপনারা যেতে থাকুন আমার সঙ্গে, তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কি, কীভাবে তৈরি হয়, মানে আসল জিনিসটা কি। এইবার সায়েন্টিস্টদের মানে অনেক পদার্থবিদ্যার বিভিন্ন ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়, কৌতূহল হয়। সেই কৌতূহলের পার্ট হচ্ছে যে এর মধ্যে কীভাবে যেতে বলে, এর মধ্যে কীভাবে যেতে মানে ব্ল্যাক হোল কীভাবে তৈরি হচ্ছে সেটা, এবং তার সঙ্গে আরও কিছু জিনিস প্রশ্ন আসতে পারে যে এই সব ব্ল্যাক হোলের মধ্যেই কি মানে একই রকম পদার্থবিদ্যার থিওরি কাজ করবে? নাও হতে পারে, আবার হতেও পারে। আবার সেই জন্যে না হওয়ার দিকটাই কিন্তু বেশিরভাগ বিজ্ঞানীর হচ্ছে মতামত, যে এই ব্ল্যাক হোলের একটা ব্ল্যাক হোল আর একটা ব্ল্যাক হোলের সঙ্গে কিন্তু ভেতরে যদি যা আছে তা সেটা ফিজিক্সের নিয়ম বিরোধী। যেরকম ইভেন টাইম যদি একটা হয়, টাইম যদি একটা ডাইমেনশন হয়, তাহলে স্বাভাবিকভাবে মানে এখানের টাইম আর বৃহস্পতির টাইম আলাদা। বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করার জন্য যে সময় লাগে তার ইয়েগুলো করে সেই রিলেটিভিটি আসছে, এবং সেই তার উপর নির্ভর করছে যে টাইম বৃহস্পতিতে কী হবে। যদি গ্রহ থেকে গ্রহে টাইমের পার্থক্য থাকে, এটাই পদার্থবিদ্যার নিয়ম হয়ে থাকে, তাহলে ব্ল্যাক হোল টু ব্ল্যাক হোল পার্থক্য হবে, এটাই স্বাভাবিক। আমরা দেখবেন এই ব্ল্যাক হোলের মধ্যে এই যে সময়ের কোনো দাম নেই, সময়ের কোনো দাম নেই। আর এটার মাস একদম খুব ছোট্ট মাস। এই যে ছবিগুলো আপনারা দেখছেন, এই যে ছবিগুলো দেখছেন, আমরা একটু পরে ভিডিও আসবো, একটু এই ছবিগুলো আপনারা যে দেখছেন, সময় টাইম কাজ করে না ব্ল্যাক হোলের মধ্যে। এই যে ছবিগুলো দেখছেন, এর মধ্যে এগুলো ব্ল্যাক হোল হতে পারে এই বিভিন্ন গ্যালাক্সিতে। এবার তাহলে ব্ল্যাক হোল যদি এটা হয়, আমরা যদি দেখতে না পারি, তাহলে ব্ল্যাক হোলের কী আছে? ব্ল্যাক হোলের এর পরের পর্যায়ে আসবো, সেটা হচ্ছে ব্ল্যাক হোলের একটা থাকে, মানে ব্ল্যাক হোল তৈরি হওয়ার সময় কীভাবে তৈরি হয় সেটা তো ব্ল্যাক হোল কীভাবে হওয়ার আগে, সেটার আগে আমরা অন্য জিনিসগুলো জানার চেষ্টা করবো, তারপরে ব্ল্যাক হোল বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অন্য কিছু জিনিস আমাদের জানতে হবে। একটা তারা যখন মানে সুপার এক্সপ্লোশন হয়, তখন এটার যে মাস আছে আস্তে 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 সংকুচিত হয়ে ওই তারার সমস্ত প্রায় 99% মাস একটা মটরের দানার মতন জায়গায় চলে আসে। সেটাকে বলে হচ্ছে ব্ল্যাক হোল। কেন মটরের দানা? এক্সপ্লেন করছি। মটরের দানা মতন জায়গায় চলে আসে, কিন্তু এর এফেক্ট কিন্তু মটর দানায় এসে সীমাবদ্ধ থাকে না। এটাকে যেটা বলছি আমরা ইভেন্ট হারাইজন। এই প্রত্যেকটা ব্ল্যাক হোলের এই ব্ল্যাক হোল সুপার মানে বললাম একটা তারা যখন মানে হাইড্রোজেন শেষ হয়ে যাচ্ছে, হাইড্রোজেন অ্যাকচুয়ালি পৃথিবীর সবথেকে পুরনো বা ব্রহ্মাণ্ডের সবথেকে পুরনো অণু, সেটা হচ্ছে হাইড্রোজেন। এবার হাইড্রোজেন, প্রচুর হাইড্রোজেন যেমন যতক্ষণ পর্যন্ত একটা স্টারের মধ্যে হাইড্রোজেন থাকবে ততক্ষণ পর্যন্ত সেখানে ফিউশনের মাধ্যমে শক্তি উৎপন্ন হবে, এবং সেই শক্তি যেটা আমরা সূর্যের থেকে এখানে পাচ্ছি সেটাও কিন্তু ফিউশন আর ফিশনের মাধ্যমেই সূর্য হয়। যে জিনিসটা তৈরি হয়, যেটা তৈরি হয় না, এনার্জি তৈরি হয়, সেই এনার্জিটাই আমরা পাচ্ছি, আমরা সেটাকে লাইট বলে বর্ণনা করছি, দ্যাট ইজ লাইট, এবং মানে লাইটের দ্বারা ব্যাখ্যা করছি। এবার এই ইভেন্ট হরাইজন কি বলে?
যখন একটা এই যে এই এক্সপ্লোশন হলো, এক্সপ্লোশন হয়ে যাওয়ার পর যখন এটা আবার এই একটা এই মাসটা আবার একটা সংকুচিত হতে পারে, এখানে তো আর হাইড্রোজেন নেই, এখন এটা এখানে শুধু হিলিয়াম আছে। তো হিলিয়াম কি হচ্ছে, আস্তে 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 হিলিয়ামের নিয়ম হচ্ছে একদম ছোট্ট বিন্দুতে চলে যাওয়া। এখানে একটা আরেকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, যে ধরুন আপনার বাড়িতে যে গ্যাস সিলিন্ডার আছে, সেই গ্যাস সিলিন্ডারের যদি আপনি খুলে দিয়ে কোনো একটা বাড়িতে বন্ধ জায়গায় যদি গ্যাস সিলিন্ডার খুলে দেওয়া হয়, দেখা যাবে একটা ফুটবল মাঠের মতন একটা জায়গায়, সেখানে যদি মানে যেটা যদি কম্প্যাক্টলি যদি বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে যদি আপনি গ্যাস সিলিন্ডারে যত গ্যাস আছে একটা সিলিন্ডার ছেড়ে দেবেন, আপনি আগুন জ্বালাবেন, পুরো জায়গাটায় আগুন জ্বলতে শুরু করবে। অর্থাৎ গ্যাস যে আছে, এই গ্যাসকে আমরা কিসে নিয়ে এসেছি, লিকুইড। আমাদের যে ইয়েগুলো থাকে, মানে গ্যাস সিলিন্ডারগুলো থাকে, সেটা লিকুইড ফর্মে থাকে। অর্থাৎ একে যদি আরও কম্প্রেস করা হয় তাহলে সেটা আয়রনে পরিণত হবে, এবং সেটা আয়রনের মধ্যে যে স্পেস আছে, মানে ছোটো ছোটো আয়রন তো অনেক অণু নিয়ে তৈরি, তার মধ্যেও স্পেস আছে, সেই স্পেসকে একদম সংকুচিত করতে করতে একদম বিন্দুর মতন পর্যন্ত সংকুচিত করে যাওয়া হয়। যখন এই বিন্দুর মতন সংকুচিত হয়, তখন আমি বললাম তখন তাকে সিঙ্গুলারিটি বলে। আর এর তখন ভয়ঙ্কর হয়। ভয়ঙ্কর হওয়ার পরে এটা কি হয়, এটা এর একটা ইয়ে তৈরি হয়, হরাইজন, এটার একটা ইভেন্ট হরাইজন তৈরি হয়। এই যে ইভেন্ট হরাইজন আমরা কাকে বলছি, যে এই ব্যক্তিটি, এই ব্ল্যাক হোল, আমি বললাম তারা বাস্ট হওয়ার পরে আবার তারার যে বাস্ট হওয়া, তারা সমস্ত কিছু মানে হাইড্রোজেন মানে শেষ হয়ে যাওয়ার পরে আর সে জ্বলতে পারছে না, ফুয়েল নেই, তো আবার সেটাকে শুধু হিলিয়াম আছে, আবার সেটাকে এক জায়গায় আস্তে 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 এর যে মানে গ্র্যাভিটেশনাল পুল হতে আস্তে 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 এমন জায়গায় এসে পৌঁছাবে যে সমস্ত তারাটা একটা বিন্দুতে পরিণত হয়, সেটা হচ্ছে ব্ল্যাক হোল। এবার এই বিন্দুটা যা যাবে সব এই বিন্দুর মধ্যে ঢুকে যাবে একটা মিনিমাম ডিস্টেন্স পর্যন্ত। সেই মিনিমাম ডিস্টেন্সটাকে আমরা কি বলি, সেটাকে বলি হচ্ছে হরাইজন, ইভেন্ট হরাইজন। এই যে এই জায়গাগুলো হচ্ছে ইভেন্ট হরাইজন, দেখুন এই জায়গাগুলো, আর এটা হচ্ছে ব্ল্যাক হোল। এবার এই ইভেন্ট হরাইজন হচ্ছে কি, এই ব্ল্যাক হোল যতটা দূর পর্যন্ত গ্র্যাভিটি অন্য কোনো তারা, সূর্য, পৃথিবী, এরকম যে কোনো জিনিসকে মানে গিলে খেয়ে নিতে পারে, যে এরিয়াটা এর গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে, এটা তো অনন্ত, মানে এটা অনন্ত আছে। অনন্ত মানে তার কোনো শেষ নেই, কত গ্র্যাভিটি আছে তার কোনো শেষ নেই। কিন্তু এর যে গ্র্যাভিটি যে ছড়িয়ে আছে যে পর্যন্ত, এর গ্র্যাভিটি যে এই পর্যন্তই আছে সেটা নয়, কিন্তু এর পরেও আছে। কিন্তু এই যে ইভেন্ট হরাইজন কোনটুকু বলছি, যে পর্যন্ত এফেক্টিভলি তারা এবং অন্য তারা এবং অন্য কোনো মানে প্ল্যানেটকে বা অন্য কোনো যে কোনো কী বলো আমাদের যে ইউনিভার্সের যে কোনো জিনিসকে নিয়ে নিতে পারে, সেই যে এরিয়াটা, এই যে বড় এরিয়াটা, এটাকে বলা হচ্ছে এর ইভেন্ট হরাইজন। এই ইভেন্ট হরাইজনের মধ্যে যদি কোনোভাবে কোনো তারা ঢুকে যায়, তার আর উপায় নেই যে একে অ্যাভয়েড করার, এই বিন্দু থেকে ঢুকতেই হবে, এই যে এই ছোট্ট বিন্দুর মধ্যে ঢুকতে হবে। এবার এই বিন্দুর মধ্যে কি আছে কি না আছে, সেটার মধ্যে কি আছে কি বললাম, টাইম একরকম এর পদার্থবিদ্যা আমাদের যে নটা ডাইমেনশন আছে, সেটা এরকম হবে কি না বা কী হবে কি না, সেটার নিয়ম প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা হতে পারে, একই রকম হতে পারে, বিজ্ঞানীদের মধ্যে মতের পার্থক্য আছে, কেউ বোঝে না। এইবার এই যে শতাব্দীর আর আগের শতাব্দীর সবচেয়েতে যে চর্চিত বিষয়, সেই চর্চিত বিষয়টাই হচ্ছে মানে আপনার ব্ল্যাক হোল। এবার পদার্থবিদ্যা এবং ম্যাথস কিন্তু একই। ম্যাথস কি সেটা আমরা পরবর্তীকালে আরও একটু ডিপ বুঝিয়ে দেবো, কিন্তু আপনারা জেনে রাখবেন যে পদার্থবিদ্যা এবং ম্যাথস কিন্তু দুটো আলাদা জিনিস নয়, এবং পরস্পরের পরিপূরকও বলা যাবে না, দুটো একই জিনিস মোটামুটিভাবে। তো এবার সেটা আমরা পরে আসছি, সেটা আমি বুঝিয়ে দেবো কেন। স্টিফেন হকিন্স ছিলেন এই শতাব্দী এবং গত শতাব্দীর সব থেকে বড় বিজ্ঞানী স্টিফেন। এবার ব্ল্যাক হোল যদি এতই ব্ল্যাক হয়, যদি আমরা দেখবো কি করে, যদি ব্ল্যাক হয় তাহলে আমাদের দেখার উপায় নেই। হ্যাঁ, এইবার সেটা এর থিওরি অনুযায়ী, হকিন্সের থিওরি মানে যে স্টিফেন হকিন্স স্যার, ইনি যেটা বলছেন যে ব্ল্যাক হোল যদি দেখা না যাবে তাহলে কি করে সম্ভব যে এই ব্ল্যাক হোল আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এই ব্ল্যাক হোল জিনিসটা
যখন এটাকে বলছি আমি ইভেন্ট হরাইজন, মানে যে পর্যন্ত যার মধ্যে ঢুকে গেলে সেটা কিন্তু 1-2 কিলোমিটার নয়, এটা লাইট ইয়ার ডিস্টেন্স হতে পারে। মানে লাইট ইয়ার ডিস্টেন্স মানে আলো 1 বছরে 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার যাচ্ছে, সেটা 1 বছরে যেটা যায় সেটাকে আলোকবর্ষ বলে একটা। তো এই যে ইভেন্ট হরাইজনটা একটা ব্ল্যাক হোলের কিন্তু কয়েক আলোকবর্ষ হতে পারে। তার মানে মধ্যে কত মাস আছে, মাস একদম সংকুচিত হয়ে আছে, মানে মানে কত জিনিস সে আরও অলরেডি বিভিন্ন নিয়ে গ্রহ নক্ষত্র নিজের মধ্যে ঢুকে নিয়ে সেগুলো কম্প্রেস করে নিয়েছে ওই দানার মধ্যে, মটর দানার মতন একটা জায়গার মধ্যে কম্প্রেস করে নিয়েছে। এবার কত জিনিস ও নিয়েছে আর ও কত বড় তারার থেকেও তৈরি হয়েছে, এই দুটো মিলিয়ে নির্ভর করে ওর ইভেন্ট হরাইজন, অর্থাৎ এই যে জায়গাটা বললাম এর বিস্তৃতি। এটা বিলিয়ন দূরত্ব পর্যন্ত হতে পারে এবং সেটা সম্ভব। মানে এটা আমার পক্ষে বলতে বোঝা যাচ্ছে যত কমে শক্তিশালী হবে এর ইভেন্ট হরাইজন স্বাভাবিকভাবে কম হবে, কম জায়গায় ও এফেক্টিভলি ধরতে পারবে। আর যদি এর বেশি হয়, মানে এর মধ্যে মাস বা পদার্থ যদি বেশি হয়, তাহলে এর মানে গ্র্যাভিটি বেশি হবে এবং পুল করার ক্ষমতা বাড়বে। যতই বাড়বে এইটা কীভাবে বাড়তে পারে, সেটা হচ্ছে যে মানে অন্য যত গ্রহ আবার বা মানে স্টার গিলে খাচ্ছে সেগুলোর ওপর ভিত্তি করে এইটা হচ্ছে তখন এর এই নিউ মানে আমি যেটা বলছি হরাইজন, মানে ইভেন্ট হরাইজনটা নির্ভর করছে। ঠিক আছে, এটা একটা ব্ল্যাক হোল দেখাই যাচ্ছে। কিন্তু স্টিফেন হকিন্স তিনি কি বলেছেন, স্টিফেন হকিন্স তার থিওরি হচ্ছে যে স্টিফেন হকিন্সের যে থিওরি, সেই থিওরিটার নাম হচ্ছে থিওরি রেডিয়েশন থিওরি। আমরা অনেক রকম থিওরি জানি, আইনস্টাইনের যেমন মানে রিলেটিভিটি থিওরির জন্য পরিচিত, ইনি হচ্ছে রেডিয়েশন থিওরির জন্য পরিচিত। কি হচ্ছে, একটা তারা যখন গিলে খাচ্ছে আর ব্ল্যাক হোল, তখন সেই তারা প্রচণ্ড পরিমাণে ঘুরতে থাকে, প্রচণ্ড পরিমাণে তার মধ্যে বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়া হতে থাকে। এর ফলে এই ঢোকার সময় ঠিক এই নিউ হরাইজনে প্রায় ঢুকেছে, এই হরাইজন দিয়ে ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাবে, তার আগেই তার চারপাশে ও যে আলো ছিটকা যেরকম ভেতরেও যাচ্ছে, এখান থেকে আলো একটু বেরিয়ে আসা সম্ভব, কিন্তু এর পরে এখানে ঢুকে গেলে আলো বেরোবে না, ব্ল্যাক হোলের মধ্যে থেকে আলো বেরোবে না। কিন্তু এই ইভেন্ট হরাইজনের পোর্শনটা থেকে কিন্তু আলো বেরোতে পারে, ছিটকে বেরোতে পারে। সেটা ম্যাগনেটিক এফেক্টের জন্য, রেডিও ম্যাগনেটিক এফেক্টের জন্য। শুধু এইটুকু মনে রাখলেই হবে আপনাদের যে ইভেন্ট মানে। এবার এই থিওরিটা হচ্ছে সব থেকে বেশি গ্রহণযোগ্য থিওরি এই শতাব্দীর। এবার আসুন আমরা ভিডিওতে একটু দেখে নিই যে কিভাবে সেটা সম্ভব। এই যে তারা হচ্ছে, এই যে বিগ ব্যাং হচ্ছে, বিগ ব্যাং মানে হচ্ছে মানে বিগ ব্যাং যখন হয়েছিল তখন হচ্ছে 13 মিলিয়ন বছর আগে ফার্স্ট অ্যাটম হচ্ছে আমাদের পৃথিবীতে, মানে ব্রহ্মাণ্ডে প্রথম অ্যাটম হচ্ছে হাইড্রোজেন। সেই হাইড্রোজেন মানে কীভাবে মানে হচ্ছে আর কি, মানে ব্ল্যাক হোল তৈরি হচ্ছে, তার উদাহরণ দিতে গিয়ে এরকম ধরুন এটার থেকেই ব্ল্যাক হোল মানে তৈরি হয়। সেটা কি মানে কীভাবে তৈরি হচ্ছে, এই যে তারা কীভাবে তৈরি হচ্ছে, যে একটা ওই যে প্রচুর বড় জায়গার মধ্যে যে ছোট ছোট যে মানে হাইড্রোজেন কণা এবং মাস রয়েছে, মানে ডাস্ট, মানে যেটা ইউনিভার্সাল মানে ইউনিভার্স ডাস্ট বলা হয় ওগুলোকে, মানে ইউনিভার্সের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম তারা ফেটে যাওয়া, হাইড্রোজেন শেষ হয়ে গেলে পরে তার মানে আর এত নিচের মধ্যে সংকুচিত হয়ে যাচ্ছে, একসময় সে ফাটছে। একটা বিন্দুর মধ্যে যত আপনি ঢোকাবেন বল তো একসময় ফাটবেই। সেই ফেটে যাওয়ার যে পদ্ধতির আগে যখন তারাটা কি হচ্ছে, তারাটা যখন এই যে সব পদার্থ নিয়ে যখন একটা তারা তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাওয়ার পরে মানে এই মানে তারা তো মানে এই যে অনেক বড় জায়গায় যে মেঘ আছে, এই যে মেঘ মানে এটাকে মেঘও বলে, তাকেও অনেক সময় আমরা ফিজিক্সের ভাষায় আমরা ম্যাটার বা মানে নিহারিকা হচ্ছে আমাদের ফিজিক্সের ভাষাটাকে নিহারিকা বলে। সেই নিহারিকা আস্তে আস্তে কমপ্লেক্স হতে একটা ফর্ম যখন নেয়, তখন একটা তারার সৃষ্টি হয়। এই যে এটা কিন্তু এই যে এইটা
এটা তৈরি হতে এই তারার তৈরি হতে এটা বিলিয়নস অফ বিলিয়নস ইয়ার তৈরি হয়। এই যে নেবুলা এটাকে এই যে ছড়ি ছিটে আছে এই যে মাছগুলো, এটাকে বলে নেবুলা। এই নেবুলা থেকেই কিন্তু তারার সৃষ্টি হয়, অর্থাৎ ডাস্টগুলো। এই নেবুলা এই ডাস্ট সহ এর মধ্যে একটা তৈরি হয়, প্রচণ্ড শক্তিশালী একটা তৈরি হয়, মানে পয়েন্ট তৈরি হয়। সেটা বিভিন্ন মাস এবং হাইড্রোজেন যেটা আছে ইউনিভার্সে টানতে শুরু করতে 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 এক জায়গায় হওয়ার পরে তখন তারা তৈরি হয়ে যায়। বললাম থিওরি অফ রেডিয়েশন বলেছিলাম যে এই মানে ইভেন্ট হরাইজনের কথাও বলেছি, ব্ল্যাক কী করে বলে আর কী করে জানা যাবে, এবং পরবর্তীকালে আমরা কিন্তু ব্ল্যাক হোল খুঁজে পেয়েছি, অস্তিত্ব খুঁজে পেয়েছি। এই যে এইটাকে বলছি তার আগেও আমি সম্বন্ধে বলেছি। এই যে ধরুন এর মধ্যে যখন ওই যে একটা মানে তারা যখন এই মানে এর মধ্যে ঢুকে গেছে, একটা তারা এই যে হরাইজন আর কি, মানে আমরা যেটাকে ইভেন্ট হরাইজন, অর্থাৎ এর যতদূর পর্যন্ত খেয়ে নেওয়ার ক্ষমতা আছে, যত বড় জিনিস হোক না কেন সে রিলেটিভ, এটাও কিন্তু রিলেটিভিটি ফিনোমেনন। যদি এর মানে ছোট জিনিস হয় তাহলে আরও এর দূরত্বটা আরও বেশি দূর থেকে খেতে পারবে। যদি বেশি তার যদি গ্র্যাভিটি বেশি হয় তাহলে এর ইভেন্ট হরাইজনটা সেই তারার ক্ষেত্রে কিন্তু কমে যাবে, তার কারণ সেই তারার মধ্যে যে গ্র্যাভিটি আছে এর তখন ইভেন্ট হরাইজনে টানতে পারবে না। কিন্তু যখনই ওই তারার থেকে মানে 1 মিলিয়ন ভাগের 1 ভাগ একটা তারা যদি হয় তাহলে কিন্তু এই ইভেন্ট হরাইজনটা আরও বেড়ে গিয়ে পর্যন্ত চলে আসবে, কয়েক মিলিয়ন বিলিয়ন কিলোমিটারের মধ্যে, লাইট ইয়ারের মধ্যে চলে আসবে। মানে সেই লাইট ইয়ার মানে এতই মানে লাইটের মধ্যে। আর আমাদের ইউনিভার্সে সত্যি একটা মানে গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি মানে কয়েক বিলিয়ন এই লাইটের দূরত্বের মধ্যেই আছে, এটা সবাই মোটামুটি এখন জানে। এই যে এটা পারফেক্টলি বলা হয়েছে যে এটা হচ্ছে তার ইভেন্ট হরাইজন, এটা হচ্ছে ব্ল্যাক হোল। আমি বললাম যে তারা ফেটে যাওয়ার পরে বললাম তারা কখন ফাটছে, হাইড্রোজেন শেষ হয়ে গেলে আর বার্ন হচ্ছে না তখন তারা ফেটে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে সমস্ত তারাই কি তাহলে ব্ল্যাক হোল হতে পারে? না, সমস্ত তারা ব্ল্যাক হোল হতে পারে না। তার একটা নির্দিষ্ট মানে আছে। এই যে আইনস্টাইনের আগেও অনেকে করেছেন কিন্তু বিশ্বাস হয়নি লোক, আমি বলেছি না। এই যে ধরুন এই যে ম্যাথস হচ্ছে, কেন আমি এতক্ষণ বলছিলাম ম্যাথস আর এক। এই যে আমরা যে এই যে ব্ল্যাক হোলের যে প্রথম 10 এপ্রিল আমরা যে পেয়েছিলাম, মানে আমরা 8টা জায়গায় পৃথিবীর এরকম 200 মানে বিজ্ঞানী কাজ করেছে, 8টা জায়গায় টেলিস্কোপ লাগানো হয়েছিল এবং সেখান থেকে যে ডেটা পাওয়া গেছিলো সেটার থেকে হচ্ছে এর পাওয়া যাচ্ছে। আর ম্যাথস কি, এটাকে আরও ম্যাথস দিয়ে আরও অনেক বড় করে ভিডিও করে সেটা বোঝানো যেতে পারে। আমি ম্যাথস এবং ফিজিক্স এই কী কারণের জন্য বলছি, তার কারণ হচ্ছে যে জিনিসটা দেখা যাচ্ছে এবং তার পাশে না দেখা জিনিসকে যদি বের করতে হয় আপনাকে ম্যাথস ছাড়া অন্য কোনো কিছু আপনাকে বলতে পারবে না। ম্যাথস ইজ দ্য অনলি থিং দ্যাট ক্যান এক্সপ্লেন দ্যাট যে ওই জিনিসটার পাশে বা কত দূরে বা কী ঘনত্বে বা কী ডাইমেনশনে কোন জিনিস আছে, ম্যাথসই একমাত্র আপনাকে বলতে পারবে। মানে ফিজিক্স হচ্ছে ম্যাথসের উপর নির্ভর করে চলে। এবার এই যে বললাম না 10 এপ্রিলে আমরা আলটিমেটলি বলেছিলাম যে পৃথিবীর 8টা জায়গায়, মানে 8টা জায়গায় আপনার রেখেছিলাম আমরা, মানে এই ব্ল্যাক হোল করার জন্য, ডিটেক্ট করার জন্য 8টা জায়গায় এরকম মানে আপনার টেলিস্কোপ রেখেছিলাম। সেই টেলিস্কোপ থেকে যে ডেটা আসে, সেই ডেটার থেকে 10 এপ্রিল 2019-এ আমরা আলটিমেটলি একে দেখতে পাই এবং এই যে একে দেখতে পাই। এটা দেখতে পাওয়ার জন্য তাহলে মানে কী হচ্ছে, এই যে ব্ল্যাক হোল, এবং এখানে ওই সময়ে একটা কোনো তারাকে এই ব্ল্যাক হোলটা গিলে খাচ্ছে, সেটার আমরা নামকরণও করে দিয়েছি। মানে এটার নামকরণ করেছি হচ্ছে পোহেই। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবেন যে প্রথম যে আমরা কবে পেয়েছি আগের ডেটটা, এই যে ব্ল্যাক হোলের অস্তিত্ব পেয়েছি কীভাবে, এটা এই যে 8 জায়গায় যে একসঙ্গে যে মানে টেলিস্কোপগুলো বসানো হয়েছিল তাকে একটা ভার্চুয়াল টেলিস্কোপে পরিণত করা হয়েছিল, অর্থাৎ কম্পিউটারাইজ টেলিস্কোপ। সেখান থেকে ডেটা আসছে, এখান থেকে ক্যাপচার করে যখন ডেটা আসছে সেই ডেটাকে এই সার্ভারে এখানে এই পোর্শনে ওটাকে ক্যালকুলেট করে এই পিকচারে আমরা আসতে পেরেছি যে এই যে এটা দেখতে পেরেছি। যখন দেখতে পেরেছি তখন স্বীকার করে নিয়েছি হ্যাঁ ব্ল্যাক হোল আছে, তার আগে পর্যন্ত ব্ল্যাক করে। তো নেক্সট আমরা যাই
ধরুন এখানে এই সময় আলাদা, প্রত্যেকটা এর মধ্যে সময় আলাদা হতে পারে, এক হতে পারে, এক হতে পারার সম্ভাবনা খুবই কম, সময় আলাদা। আর যে ব্ল্যাক হোল আমরা প্রথম বললাম যে দেখতে পেলাম, তার নামকরণ আমরা করে দিয়েছি, তার নাম পোহেই। এটা কোশ্চেন আসতে পারে। এই যে পৃথিবীর এই যে এরা, এবার এই যে কত ডেটা, এটাকে বের করার জন্যে কত ডেটা আমাদের মানে দরকার হয়েছিল, সেটা হচ্ছে 10 লাখ জিবি। প্রশ্ন আসতে পারে যে আমরা ওই তারিখটায় দেখুন, এই 10th এপ্রিলে যেটা পেয়েছিলাম, এই যে এই ইয়েটাকে দেখতে পেয়েছিলাম ব্ল্যাক হোল, সেই ব্ল্যাক হোলের নাম দিয়েছিলাম পোহেই। ওই নাম দেওয়ার পরে এবার পরের জায়গায় আসছি যে এই পোহেইর যে পিকচার, সেই পিকচারের মানে আয়তন হচ্ছে 10 লাখ জিবি। এবং এবার আমরা একটু ইয়েতে আসি, মানে আবার একটু মানে ভিডিওতে গেলে পরে তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা মানে অ্যাকচুয়ালি মানে কি, মানে আমরা কি বলতে চাইছি। এবং আরও একটু আপনাদের কাছে অডিও মানে ছবি থেকে ভিডিও দেখলে একটু ভালো, বেশি ভালো লাগবে। এই যে এটা পারফেক্টলি বলা হয়েছে যে এটা হচ্ছে তার ইভেন্ট হরাইজন, এটা হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল আমি বললাম যে তারা ফেটে যাওয়ার পরে, বললাম তারা কখন ফাটছে, হাইড্রোজেন শেষ হয়ে গেলে আর বার্ন হচ্ছে না, তখন তারা ফেটে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে সমস্ত তারাই কি তাহলে ব্ল্যাক হোল হতে পারে? না, সমস্ত তারা ব্ল্যাক হোল হতে পারে না। তার একটা নির্দিষ্ট মানে আছে। এই যে আইনস্টাইনের আগেও অনেকে করেছেন, কিন্তু বিশ্বাস হয়নি লোকে, আমি বলেছিলাম। এই যে ধরুন এই যে ম্যাথস হচ্ছে, কেন আমি এতক্ষণ বলছিলাম ম্যাথস আর এক। এই যে আমরা যে এই যে ব্ল্যাক হোলের যে প্রথম 10th এপ্রিল আমরা যে পেয়েছিলাম, মানে আমরা 8টা জায়গায় পৃথিবীর এরকম 200 মানে বিজ্ঞানী কাজ করেছে, 8টা জায়গায় টেলিস্কোপ লাগানো হয়েছিল, এবং সেখান থেকে যে ডেটা পাওয়া গেছিল সেটার থেকে হচ্ছে এর পাওয়া যাচ্ছে। আর ম্যাথস কি, এটাকে আরও ম্যাথস দিয়ে আরও অনেক বড় করে ভিডিও করে সেটা বোঝানো যেতে পারে। আমি ম্যাথস এবং ফিজিক্স এই কী কারণের জন্য বলছি, তার কারণ হচ্ছে যে জিনিসটা দেখা যাচ্ছে এবং তার পাশে না দেখা জিনিসকে যদি বের করতে হয়, আপনাকে ম্যাথস ছাড়া অন্য কোনো কিছু আপনাকে বলতে পারবে না। ম্যাথস ইজ দ্য অনলি থিং দ্যাট ক্যান এক্সপ্লেন দ্যাট, যে ওই জিনিসটার পাশে বা কত দূরে বা কী ঘনত্বে বা কী ডাইমেনশনে কোন জিনিস আছে, ম্যাথসই একমাত্র আপনাকে বলতে পারবে। ধরুন এখানে এই সময় আলাদা, প্রত্যেকটা এর মধ্যে সময় আলাদা হতে পারে, এক হতে পারে, এক হতে পারার সম্ভাবনা খুবই কম, সময় আলাদা। আর যে ব্ল্যাক হোল আমরা প্রথম বললাম যে দেখতে পেলাম, তার নামকরণ আমরা করে দিয়েছি, তার নাম পোহেই। এটা কোশ্চেন আসতে পারে। এই যে পৃথিবীর এই যে এরা, এবার এই যে কত ডেটা, এটাকে বের করার জন্যে কত ডেটা আমাদের মানে দরকার হয়েছিল, সেটা হচ্ছে 10 লাখ জিবি। প্রশ্ন আসতে পারে যে আমরা ওই তারিখটায় দেখুন, এই 10th এপ্রিলে যেটা পেয়েছিলাম, এই যে এই ইয়েটাকে দেখতে পেয়েছিলাম ব্ল্যাক হোল, সেই ব্ল্যাক হোলের নাম দিয়েছিলাম পোহেই। ওই নাম দেওয়ার পরে এবার পরের জায়গায় আসছি যে এই পোহেইর যে পিকচার, সেই পিকচারের মানে আয়তন হচ্ছে 10 লাখ জিবি। এবং এবার আমরা একটু ইয়েতে আসি, মানে আবার একটু মানে ভিডিওতে গেলে পরে তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা মানে অ্যাকচুয়ালি মানে কি, মানে আমরা কি বলতে চাইছি। এবং আরও একটু আপনাদের কাছে অডিও মানে ছবি থেকে ভিডিও দেখলে একটু ভালো, বেশি ভালো লাগবে। এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই সিঙ্গুলারিটি, এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে কি, এই যে একটা তারা হয়তো গিলে খাচ্ছে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে ওখানে ব্ল্যাক হোল আছে। এই যে ব্ল্যাক হোলের অস্তিত্ব তখন বোঝা যাচ্ছে। এই যে এই চারপাশে যেমন ইয়ে তৈরি হচ্ছে, এই নেবুলা থেকে স্টার তৈরি হচ্ছে, স্টার থেকে ব্ল্যাক হোল তৈরি হচ্ছে, এবং সেই ব্ল্যাক হোল আরও পাশের জিনিস টেনে টেনে নিয়ে একটা বিন্দুতে মোটর দাম নতুন জায়গায় চলে আসছে, সেটাই হচ্ছে ব্ল্যাক হোল।
তার এত গ্র্যাভিটি এত বেশি থাকে, তার মাস তার মধ্যে এত কম্প্রেসড হিসাবে থাকে। এই যে এবার প্রশ্ন হচ্ছে এই সেই জায়গাটায় আসে। এবার ঠিক একটু পেছনে গেলেই বোঝা যাবে। এই দেখুন এইটাকে, এই যে প্রশ্ন হচ্ছে যে মানে এই ইয়েতে আমাদের যে সমস্ত তারাই কি তাহলে ব্ল্যাক হোল হতে পারে? না, হতে পারে না। পৃথিবীর থেকে 8 গুণ বড় যদি কোনো তারা হয়, আর তার মাস যদি পৃথিবীর থেকে মাস মানে বড় আর মাস কিন্তু এক নয়। আবার সেটাই বলছি যে সেই জায়গায় আসুন, যে একটা গ্যাস পুরো একটা ফুটবল খেলার মাঠের মতন জায়গায় যদি আপনি ছেড়ে দেন, মানে 4-14 কেজি গ্যাস, মানে 14 লিটার গ্যাস, তাহলে কিন্তু সেটা ওই পুরো জায়গাটাই ছড়িয়ে যাচ্ছে। আরও ছড়াতে দিলে আরও ছড়াবে। আর প্রমাণ করতে যদি চান যে হ্যাঁ মানে মানে সব এক জায়গায় করা যায়, তাহলে আপনি ফুটবল মাঠের মতন একটা জায়গাকে গোল করে বন্ধ করে দিন এবং সেখানে ছেড়ে দেওয়ার পরে আগুন ধরিয়ে দিন, দেখবেন পুরো জায়গাটাই আগুন জ্বলছে। তো অতএব ওই এবার এই আগুন জ্বলা থেকে আপনি ডাইরেক্টলি বুঝতে পারলেন, কিন্তু এই যে গ্যাস কতদূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, ওই 14 লিটার গ্যাস, সেটা কিন্তু আমাদের কোনো মানে ক্যালকুলেশন করে বের করতে অনেক সময় লাগবে। তো আমি সেটাই বলছি, সেই অতএব ইউনিভার্সের ব্যাপারটাও তাই, এরকমভাবে জায়গাগুলো মানে এরিয়া অনেক জায়গায় ছড়িয়ে গেলে তারা কম্প্রেস হতে 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 বাঁচে। এই যে আমি যেটা বলছিলাম সেইটা, এই যে এটা হচ্ছে হোয়াইট ড্রাফট, যে সূর্যের থেকে যদি 8 গুণ বেশি বড় তারা না হয় আর 1.4 যদি মাস না হয়, তাহলে সেটা কিন্তু ইয়ে হবে না, মানে ব্ল্যাক হোল হবে না। সেটা কি হবে? হোয়াইট ড্রাফট হবে। এই যে হোয়াইট ড্রাফট হবে। আর প্ল্যানেটারি নেবুলা, এই যে আবার তার থেকে ছোট হলে সেটা প্ল্যানেটারি নেবুলা হবে, যেটা আমাদের মানে সোলার সিস্টেমের মতন। কিন্তু এই ব্ল্যাক হোল, এই যে এইটা হচ্ছে মারাত্মক জিনিস। এইটা এই যত বড় তারা থেকে তৈরি হচ্ছে, যত এর মানে গ্র্যাভিটি বেশি, তারপর মাস ওখানে সবচেয়ে বেশি কম্প্রেসড হচ্ছে, আর যত বাইরে থেকে খাচ্ছে তারা তত মাসও নিয়ে নিচ্ছে, মাস নিয়ে নিজেরা এত করছে একটা, তখন এটাকে সিঙ্গুলারিটি বলা হয়। তার কারণ একটা মোটর দানা হয়ে গেছে। এই সিঙ্গুলারিটি থিওরি থেকে বিগ ব্যাং থিওরি এবং সুপারনোভা থিওরি, এই যেটা আমরা বলছি, সুপারনোভার মাধ্যমে তারা তৈরি হয়, আর বিগ ব্যাংয়ের মাধ্যমে আমাদের ইউনিভার্স তৈরি হয়েছিল। এটাই এখন অ্যাকসেপ্টেড থিওরি, সেটার প্রসঙ্গে আসা যায় আর কি। তাহলে আমরা যেটা বলতে পারি, এই যে দেখুন এবার এই যে ইভেন্ট হরাইজন, আমরা ভিডিওতে যেটা দেখছিলাম ইভেন্ট হরাইজন, এই যে এর থেকে এই যে তারা কীভাবে মানে কিছু লাইট কীভাবে বিচ্ছুরণ হচ্ছে সেটা দেখুন। হ্যাঁ, কীভাবে বিচ্ছুরণ হচ্ছে সেটা দেখুন। এটা বললাম হরাইজন, এইটা হচ্ছে সিঙ্গুলারিটি পয়েন্ট, মানে যেখানে মানে একটা মোটর দানার মতন জায়গা, সেটাই হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কিন্তু একটা মোটর দানার মতন জিনিস, অর্থাৎ যেখানে সমস্ত মাস কম্প্রেসড হয়ে গেছে একটা তারার, এবং বিভিন্ন তারা সে যখন মিলে গেছে তারপরে এই যে এর থেকে কখন বলেছি বোঝা যাচ্ছে থিওরি অফ রেডিয়েশন, যেটা এই শতাব্দীর থিওরি অফ রিলেটিভিটির মতন আইনস্টাইনের, এই শতাব্দী স্টিফেন হকিন্সের রেডিয়েশন থিওরি হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি। আর বিগ ব্যাং আর সুপারনোভার মাধ্যমে তারা তৈরি হয়, আর বিগ ব্যাংয়ের মাধ্যমেও এই ইউনিভার্স তৈরি হয়েছিল। সেটা মানে 13 বিলিয়ন ইয়ার্স ব্যাক, আর 4.6 বিলিয়ন ইয়ার্স ব্যাক আমাদের যেটা হয়েছিল সেটা সোলার মানে নেবুলা থেকে সোলার সিস্টেমটা তৈরি হয়েছিল। সেটাও মনে রাখার মতন বিষয়, সেটা আগে দেখানো হচ্ছে। এই যে থিওরি অফ রিলেটিভিটি বললাম, এই রিলেটিভিটি দিয়েও মানে বোঝার চেষ্টা করা যেতে পারে, কিন্তু আমরা মানিনি যতক্ষণ না পর্যন্ত হাতে প্রমাণ পেয়েছি। এই টেলিস্কোপ দিয়ে যখন আমরা আলটিমেটলি বললাম যে 2019 সালে যখন 19 সালে যখন আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আছে, তখন আমরা বিশ্বাস করলাম তো আগেকার সমস্ত থিওরিগুলো। এবার কি আসছে, এবার হোয়াইট ড্রাফট কি বলছে, যে নেবুলা হচ্ছে এই যে নেবুলার থেকে তৈরি হয়, বললাম যে একটা তারা তৈরি হয়। মানে নেবুলা কি হচ্ছে মানে হাইড্রোজেন বিভিন্ন অণু এবং মানে ইউনিভার্সে ছড়িয়ে থাকা বিভিন্ন ডাস্ট একসঙ্গে যুক্ত থাকে, এবং এর একটা কোর পয়েন্ট থাকে, সেই কোর পয়েন্টের দিকে টানতে তারা তৈরি হয়। এবার সব তারা কি হবে? না, সব তারা হবে না। আমি কোন তারা ব্ল্যাক হোল হবে আর কোন তারা হোয়াইট ড্রাফট হবে সেটাও আমরা বলে দিয়েছি। এগুলো মনে রাখার মতন বিষয়। এবার এইটাকে এই যে সোলার সিস্টেম যখন তৈরি হয়েছে সেটাকে আমরা বলছি সোলার নেবুলা 4.6 ইয়ার্স মানে ব্যাকে।
মানে 4.6 বিলিয়ন ইয়ার্স, মানে মানে 6.5 কোটি লক্ষ বছর আগে আমাদের এই সোলার সিস্টেম তৈরি হয়েছে। এই যে হোয়াইট ড্রপ তৈরি হওয়ার পদ্ধতি, সোলার মানে এই যে হোয়াইট ড্রপ, যে মানে সূর্যের থেকে 8 গুণের নিচের যে তারা, 8 গুণের নিচের তারা, সেগুলো আলটিমেটলি হোয়াইট ড্রপ হয়ে যাবে এরকম। আর এই ব্ল্যাক হোল হবে না, এগুলো একসময় ফেটে তৈরি হবে। তো আমরা মোটামুটি সহজ ভাষায়, সহজ পদ্ধতিতে আমরা প্রথম পার্ট যে থিওরি অফ রিলেটিভিটি এইসব সব বের করার মানে মোটামুটি বুঝে গেছি। বুঝে যাওয়ার পরে এরপরে আসছি কত রকমের ব্ল্যাক হোল হতে পারে, ব্ল্যাক হোলের আর সমস্ত বিষয়ে এই সিরিজের মধ্যে থাকবে। আর একটা ভিডিও হবে এই ব্ল্যাক হোল সম্বন্ধে। এবার ব্ল্যাক হোলের পরে বিগ ব্যাংয়ে আসবে, বিগ ব্যাং আসার পরে মানে ইউনিভার্স নিয়ে সিরিজ কিন্তু আমাদের একটা চলতে থাকবে। সেটা হচ্ছে আপনি সায়েন্স ছাড়তে পারবেন না। সায়েন্সের যে জিনিসগুলো আপনার মানে আমি বললাম প্র্যাকটিক্যাল জিনিস ছাড়া সায়েন্সে মানে প্র্যাকটিক্যাল দিয়ে আমি বললাম আলোর যে একজন বলছে সোজা গতিতে চলে, আজকের ফিজিক্স কিন্তু ম্যাথস কিন্তু সেটা বলে না। আলো কিন্তু মানে সোজা না যায় না, আলোরও ওয়েভ হতে পারে। অতএব খুব সাবধান। ওই যে সায়েন্সের যে ইয়েটা আছে সেটা নেওয়া যাবে। আমরা কী মনে রাখতে হবে যে হোয়াইট ড্রাফ অর্থাৎ সূর্যের থেকে 8 গুণ নিচের কোনো তারা যখন তৈরি হচ্ছে মানে এক্সপ্লোর হয়ে যাচ্ছে, তখন তারা তৈরি না হয়ে হোয়াইট ড্রাফট হয়ে যাচ্ছে। তারপরে এই থিওরি অফ মানে সিঙ্গুলারিটি বলেছি, এক জায়গায় আসছে, এটাকে এক জায়গায় এসে যখন সেটা মানে কি মনে রাখতে হবে সেটা আমি আর একবার রিভাইজ করে দিচ্ছি আপনাদের। এই যে সিঙ্গুলারিটি বলে এটাকে, সিঙ্গুলারিটি আর ব্ল্যাক হোল একই জিনিস। সমস্ত মাস যখন একটা পয়েন্ট এসে যাচ্ছে সিঙ্গুলারিটি, তখন তাকে বলা হয়। এই সিঙ্গুলারিটিতে কিন্তু হাইড্রোজেন ছাড়া আর কিছু নেই। এই যে আমরা ব্ল্যাক হোল বের করে ফেলেছি, ব্ল্যাক হোলের থিওরি অফ রিলেটিভিটি এই যে কীভাবে বের করেছি বলা আছে। এবার কবে বের করেছি সেটাও বলা আছে। এই যে কেন রিলেটিভিটি কীভাবে সত্যি ব্ল্যাক হোল আছে সেটা আমরা প্রমাণ করতে পেরেছি, দেখে প্রমাণ করতে পেরেছি। এই যে ইভেন্ট হরাইজন, এই যে এটাও বলেছি, এক্সপ্লেন করেছি। এটা মনে রাখতে পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, এই যে এটা এই যে পহেলি, এই যে নাম দিয়েছি আমরা এটাকে, সেটাও গুরুত্বপূর্ণ, আসতে পারে পরীক্ষায়। এবং এই পহেলিতে কত জিবি মানে লেগেছিল, মানে ডেটা দিয়ে পহেলি তৈরি হয়েছে, সেটা হচ্ছে 3 লাখ মানে 10 লাখ জিবি ডেটা। এই যে বিভিন্ন 8টা জায়গায় ক্যামেরা বসিয়ে একটা ভার্চুয়াল ক্যামেরার মাধ্যমে তৈরি করা হয়েছিল। আমরা জাস্ট রিভাইজ করে নিচ্ছি কোনগুলো আমাদের মনে রাখার বিষয়। এই যে এর নাম প্রথম ব্ল্যাক হোল যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে পহেলি নাম দিয়েছি তার। এখানে ব্ল্যাক হোলের মধ্যে সময় এবং ডাইমেনশন অন্য রকম হতে পারে, এক একটা মানে এক একটা ব্ল্যাক হোলে এক এক রকম তৈরি হতে পারে, সেটা মনে রাখতে হবে। তাই সেটা প্রশ্ন আসার মতন। আর এই যে 10 এপ্রিল 1900 আমরা প্রথম দেখতে পাই, এটা মনে রাখার মতন। আর আমি বলে এটা এই প্রশ্ন আসতে পারে এটা। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে কিন্তু ব্ল্যাক হোলের দেওয়া মানে ব্ল্যাক হোলের মানে ইন্ডিকেশন আছে, সেটা আসতে পারে। এই যে ফ্রান্সের বিজ্ঞানী এই যে দ্য ওয়ার্ল্ড সিস্টেম অফ ওয়ার্ল্ড, সিস্টেম অফ ওয়ার্ল্ড হচ্ছে এই যে সেটা সিলেক্টের যে বই দ্য সিস্টেম অফ ওয়ার্ল্ড, এখানে ইনি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছিলেন, কিন্তু আমরা মানিনি, সেটাও মানিনি। সেইটা কিন্তু আইনস্টাইনের আগে। তারপরে এই যে দেখুন কীভাবে মানে এই যে ব্ল্যাক হোল, এই যে হরাইজন, এটাকে এই যে জায়গাটাকে, এটাও রিলেটিভ, মানে এর কত বড় মানে জিনিসের পাশ দিয়ে যাচ্ছে তার উপর নির্ভর করবে এর ইভেন্ট হরাইজন কতটা কাজ করবে। কারণ এটা যদি বড় হয় তাহলে এর ইভেন্ট হরাইজনটা এর ক্ষেত্রে ছোটো হয়ে যাবে। আবার এটা যদি ছোট হয়ে যায় তাহলে ইভেন্ট হরাইজনটা এটাকে গিলে খাবে। মানে এটাই হচ্ছে ব্যাপার। এই যে একই জায়গায় একে কিন্তু এটা টানতে পারবে, কারণ এর গ্র্যাভিটি কম আর মাস কম। কিন্তু এটা যদি এরকম হয়ে যায়, যে এরকম বড় হয়, তাহলে এই আরামসে এখান থেকে ঘুরে যাবে। এই ইভেন্ট হরাইজনের বাইরে থাকবে, সে কিছু হবে না, সে এর ভেতরে ঢুকবে না। কিন্তু যখন বলো তাহলে গ্র্যাভিটির আসল পয়েন্ট কি? মাস। একটা ছোট জায়গায় যত মাস বেশি থাকবে তত হচ্ছে সেখানকার এটা মনে রাখার বিষয়। বাস এইভাবে তারা সৃষ্টির থিওরি অফ এই যে বললাম রেডিয়েশন, স্টিফেন হকিন্সের এই যে ঢোকার আগে যে
ইয়ে হয়, মানে ওর মধ্যে একটা তারার মধ্যে যে মানে বিভিন্ন রকমের যে বিক্রিয়া চলতে থাকে, সেটার থেকে কিছু রেডিয়েশন বেরিয়ে আসে, সেটা ছবি দিয়ে বোঝানো আছে। সেই জন্য এই যে থিওরি অফ মানে স্টিফেন হকিংসের থিওরি অফ রেডিয়েশন মনে রাখতে হবে। স্টিফেন হকিংসকে থিওরি অফ রেডিয়েশন মানে ব্ল্যাক হোলকে প্রমাণ করার জন্য কী কী নিয়েছিলেন, আর ব্ল্যাক হোলের সময় এবং আলাদা, অনন্ত। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকে আমরা যতটা মানে সম্ভব সহজ করে বোঝার জন্যে আমরা ছবি এবং ভিডিওর যে সাহায্য নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে বিগ ব্যাং ব্ল্যাক হোল কী। আর ব্ল্যাক হোলটা আগে বলেছি এই কারণের জন্যে, ওই যে সিঙ্গুলারিটি যে পয়েন্ট আমি বললাম, এটাকে সিঙ্গুলারিটিও বলা হয়। এই পুরো ইউনিভার্স যেটা বিগ ব্যাং, সেটাও একটা সিঙ্গুলারিটি থেকে কোনো একটা এই পুরো ইউনিভার্সটা তৈরি হয়েছে, তার মধ্যে অনেক ব্ল্যাক হোল তৈরি হচ্ছে, এটাও হতে পারে। এবং সেই থিওরি এখন সবথেকে বেশি অ্যাকসেপ্টেড থিওরি, মানে আমরা যেটাকে থিওরি বলি বিগ ব্যাং। আর বিগ ব্যাংয়ের পরে যে এই থিওরি অফ রেডিয়েশন, সেটাও অ্যাকসেপ্টেড থিওরি অফ রিলেটিভিটি অ্যাকসেপ্টেড। এর মধ্যে এই জোনটোন যা আছে সব কিছু বলা। অতএব আমার যত সহজভাবে এটাকে করা সম্ভব আমার মনে হয়েছে, তত সবার কাছে বোধোদয় হবে যে যারা সায়েন্সের ছেলে তারাও বুঝতে পারবে, যারা আর্টসের ছেলে তারাও বুঝতে পারবে। তো আমি চেষ্টা করেছি সেটা করার। আমি জানি না কতটা সাফল্য, মানে আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম, কত সহজভাবে আর কি। মানে এর থেকে আরও কঠিনভাবে বোঝাতে গেলে তো কঠিন হতে, এটা একটা মাধ্যম, ভাষা এবং এক্সপ্রেশন তো একটা মাধ্যম। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝানোর জন্য। এটা মাথায় রেখে যে আর্টস, সায়েন্স, কমার্স সব স্ট্রিমের ছেলেমেয়েরা পরীক্ষা বসে, WBCS, IAS, UPSC বিভিন্ন জায়গায় বসে, অর্থাৎ তাদের সবারই কাজে লাগবে ভেবে একটা সুন্দরভাবে এটাকে মানে সহজভাবে ক্রিয়েট করার চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই। আমাদের এর আর একটা হবে, মানে এর পরবর্তীকালে এর আর একটা হবে, আমাদের সিরিজ হবে। সেই সিরিজটার নাম হচ্ছে হবে আপনার কী বলে ওটাকে, 2 ব্ল্যাক হোল 2। এইখানে আমরা মানে তারা আর ব্ল্যাক হোল মানে একটা কনসেপ্ট নিয়েছি। এবার ব্ল্যাক হোল কত রকমের হয় কি না হয়, তার কি ভিত্তি, কতগুলো ইউনিভার্স থাকতে পারে, বা একটা ইউনিভার্স কিনা, এই সমস্ত কিছু বিগ ব্যাং থিওরি, এই সমস্ত কিছু আর একটা ভিডিওর মাধ্যমে সেটা শেষ হবে। এবার সায়েন্স অফ শুরু হয়ে গেল, সিরিজ শুরু হয়ে গেল। ইউনিভার্সের সিরিজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা অন্য কোনো ব্যাপারে ঢুকে যাব, এবং সেইগুলোতে আমরা যত সহজভাবে সাধারণ ছেলে মেয়েরা যাতে বুঝতে পারে, তত সহজভাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা বোঝানোর চেষ্টা করবো। মনে রাখবেন বন্ধুরা, কোনো চাকরি পেতে গেলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখনকার দুনিয়ায়, এখনকার পরীক্ষায় কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন না। সেই WBCS প্রিলিমিনারি হোক, WBCS মেনে 200 নম্বর আপনাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিতে হবে। আপনি UPSC যা পরীক্ষা দেবেন তাতেও নিতে হবে, সায়েন্স পড়তে হবে, আপনি যে পরীক্ষা হোক না কেন। আর সায়েন্স মানে ওই নয় কিন্তু, 9-10-এর কয়েকজন ছেলে দেখছি যারা মানে আপনাদেরকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন রকমের সায়েন্সের এরকম বই পড়াচ্ছে। দিস ইজ নট সায়েন্স। এখানে এটাই আসবে, একজন সাধারণ মানুষের সায়েন্সের কোনটা জানার কথা। আমার পক্ষে কিন্তু এই ক্যালকুলেশন করা, এই সমস্ত করা, ব্ল্যাক হোলের ক্যালকুলেশন করা সম্ভব নয়। রিলেটিভিটি থিওরি এক্সপ্লেন করতে পারবো আমি, কিন্তু সেটা অত সহজ ব্যাপার নয়। কিন্তু আবার থিওরি অফ রেডিয়েশন করতে সেটা অত সহজ নয়। আমি মোটামুটিভাবে যেটুকুন দরকার প্র্যাকটিক্যাল, মানে সায়েন্সের প্র্যাকটিক্যাল প্রয়োগটার উপরেই নির্ভর করবে। এই যে রিলেটিভিটি শেষ, আমরা ইউনিভার্সের পরেই আমরা ঢুকে যাব যেটাতে, সেটা হচ্ছে এই যে 2G, 3G, 4G, 5G আমরা যেটা বলছি, আদৌ কি আমাদের কথাবার্তা মাধ্যমে যায়, মানে ওয়েবের মাধ্যমে যায়, নাকি তারের মাধ্যমে আসে, কোন পর্যন্ত আমাদের ওয়েবের মধ্যে আমাদের কথাবার্তা যায়। আমরা এই যে বলি না টাওয়ার পাচ্ছি না, তাহলে মানে টাওয়ার এটা কীভাবে কাজ করছে, আমি এখান থেকে আমেরিকা যখন কাজ করছি তখন কি মানে তরঙ্গের মাধ্যমে যাচ্ছে আমাদের যে পিকচারগুলো 4G, আমরা কথা বলছি, ভিডিও কল করছি, সব কিছু করছি, নাকি তার কোনো তারের মাধ্যমে আসছে, এই বিষয়ের উপরে ঢুকে যাব। তারপরে আমরা বিভিন্ন রকম সায়েন্সের প্র্যাকটিক্যাল প্রয়োগের মধ্যে ঢুকে যাব, যাতে করে সায়েন্স অ্যান্ড টেকনোলজির 200 নম্বর আপনাকে, মানে আপনি আর্টস কিংবা কমার্সের বা নন স্ট্রিমের ছেলে মেয়ে থাকলে যাতে আপনাকে যন্ত্রণা না দিতে পারে, আপনি মিনিমাম একটা মার্কস নিয়ে বেরিয়ে আসতে পারেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।